সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি। আমি শফিয়া রহমান। আজকে 22 জানুয়ারি 2025 পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আমরা আজকে সিলেক্ট করেছি। আপনারা জানেন যে আমাদের বিদ্যাবাড়িতে দূর দূরান্তের অনেক শিক্ষার্থী যেসব ভাই বোনদের হাতে পত্রিকা পৌঁছায় না এবং তারা পত্রিকা পড়তে চায়, পত্রিকা থেকে তথ্য পেতে চায়, তাদের জন্য এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এর আগের ক্লাসগুলো করেছেন, আজকেও ইনশাল্লাহ আমরা কয়েকটি প্রশ্ন পত্রিকা থেকে একদম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা বাছাই করেছি। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই। প্রথম প্রশ্নটি দেখেন, এখানে দেয়া আছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এর বার্ষিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা যারা আপনারা পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পারেন না তাদের জন্য 2 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনারা গবেষণা করতে থাকুন। আপনারা জানেন যে এটি এটি ইউরোপের একটি কান্ট্রিতে হচ্ছে। আচ্ছা, সময় তাহলে শেষ, আমি বলে দিচ্ছি। এটি ইউরোপের একটি কান্ট্রি, সেটি হচ্ছে সুইজারল্যান্ডের দাভোস শহরে। কোন শহরে অনুষ্ঠিত হয়? এটি সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডের দাভোস শহরটার নাম হচ্ছে কি দাভোস। এই দাভোস শহরে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এটি কোন দেশে? এই শহরটি সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনের সময়কাল হচ্ছে 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি। 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি। আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি দল সেখানে রওনা দিয়েছে এবং তিনি আবার সম্মেলন শেষ করে কিন্তু 25 তারিখে ফিরে আসবেন। তাহলে আমরা এই যে সময়টাও মনে রাখার চেষ্টা করব যে 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনটি সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হচ্ছে এবং এটা কিন্তু পত্রিকায় আজকে এসেছে। এবং এই সম্মেলনে 130টিরও বেশি দেশ, কতটি? 130টিরও বেশি দেশ কিন্তু অংশগ্রহণ করেছে। এই সুইজারল্যান্ডের এই যে সম্মেলনটি হচ্ছে, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই সম্মেলনের আসলে গুরুত্বটা কি? কেন এই সম্মেলন হচ্ছে? এই সম্মেলনটা একটি সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। মানে বিশ্বের যত বড় বড় ব্যবসায়ী, বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তারা কিন্তু এই সম্মেলনে মিলিত হন এবং পারস্পরিক তারা সহযোগিতা বিনিময় করেন এবং কিভাবে আরো একটি দেশের সাথে আরেকটি দেশের কানেক্টিভিটি বাড়ানো যায়, ব্যবসায়িক অংশীদারিত্ব নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলেন। এবং এই সম্মেলনে এবারে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাচ্ছে এই কারণে, কারণ বাংলাদেশের জন্য সেখানে এবার আলাদা করে সংলাপের একটা ব্যবস্থা করা হয়েছে। সাধারণত কিন্তু বাংলাদেশ এই সুযোগটা পায় না, কারণ এটা একটা বড় ফোরাম এবং এখানে উন্নত রাষ্ট্রগুলো এই ধরনের সংলাপ করার সুযোগ পায়। তো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, হয়তো তার লিডারশিপের কারণে আজকে কিন্তু এই সম্মেলনে বাংলাদেশে একটা সাইডলাইন রাখা হয়েছে, মানে বাংলাদেশ বিষয়ক সংলাপ সেখানে হচ্ছে। যে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর হচ্ছে ওলাফ শলৎ, আপনারা জানেন যে জার্মানির চ্যান্সেলর সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেখানে কথা বলবেন। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা আপনারা মনে রাখবেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 এর বার্ষিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? এটি সুইজারল্যান্ডের দাভোস শহরে এবং এটার সময়কাল হচ্ছে 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি, যেখানে 130টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। আশা করি তথ্যটি পেয়ে গেছেন। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখেন, যে দ্বিতীয়বারের মতো এখানে বলা আছে, দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র কোন চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে? কোন চুক্তি থেকে? এটা কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই কয়েকটি চুক্তি থেকে, তার এক্সিকিউটিভ পাওয়ার বলে বা তার নির্বাহী আদেশে অনেকগুলো চুক্তি থেকে, মানে অনেকগুলো তো না, মানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছে। এর আগেও সেই চুক্তিটি থেকে প্রত্যাহার করে নিয়েছিল, সেটি হচ্ছে প্যারিস চুক্তি। কি চুক্তি? প্যারিস চুক্তি। আমরা লিখে দিচ্ছি প্যারিস। প্যারিস মানে জলবায়ু সংক্রান্ত চুক্তি, প্যারিস চুক্তি। এটি হচ্ছে জলবায়ু সংক্রান্ত চুক্তি এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2015 সালে। কত সালে?
সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্সের প্যারিসে, যেহেতু প্যারিস চুক্তি, এটা ফ্রান্সের প্যারিসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এবং এই চুক্তির মূল কথা ছিল যে আগামী পৃথিবীতে তাপমাত্রা সর্বোচ্চ যাতে 1.5 ডিগ্রি সেলসিয়াস, 1.5 ডিগ্রি বলতে 1.5, এই 1.5 ডিগ্রি সেলসিয়াস যাতে তাপমাত্রা বজায় থাকে, তার জন্য যে কার্যকারী পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে। এবং এটার জন্য বিভিন্ন দেশ, বিভিন্ন শিল্পোন্নত দেশগুলো যাতে তারা তাদের ইন্ডাস্ট্রিতে কার্বন নিঃসরণের পরিমাণ যাতে মানে কমিয়ে দেয় বা কার্বনের ব্যবহার যাতে কমিয়ে দেয়, সেই জন্য কিন্তু উদ্যোগ নেওয়ার কথা বলা ছিল। এবং এই চুক্তি থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে বেরিয়ে গেছেন। কোন চুক্তির কথা বলছি আমরা? প্যারিস চুক্তি। এবং আরেকটি তথ্য আপনারা মনে রাখবেন যে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এর আগেও যখন ক্ষমতায় এসেছিল, তিনি তো 2016 সালে আবার এসেছিলেন, তাই না? তো আসার পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার পরের বছর অর্থাৎ 2017 সালে এই প্যারিস চুক্তি থেকে কিন্তু যুক্তরাষ্ট্র বেরিয়ে গিয়েছিল। আবার যখন জো বাইডেন যখন ক্ষমতায় আসলো, জো বাইডেন আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট, 46তম প্রেসিডেন্ট, এই জো বাইডেন যখন ক্ষমতায় আসলো, এই জো বাইডেন ক্ষমতায় আসার পর 2021 সালে আবার কিন্তু যুক্তরাষ্ট্র যোগদান করেছিল এই জলবায়ু সংক্রান্ত চুক্তিতে। এবছর অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব নিল, নিয়ে আবার হচ্ছে যে এই চুক্তি থেকে বেরিয়ে গেল। তাহলে সেই সময়টা হচ্ছে 2025, এটা হচ্ছে জানুয়ারি। আরো যদি স্পেসিফিক্যালি বলি 20 জানুয়ারি আবারও হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই 2025-এর 20 জানুয়ারি এই প্যারিস চুক্তি থেকে কিন্তু বেরিয়ে গেল। তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই প্রশ্নটি আসতে পারে যে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে? প্যারিস চুক্তি, মানে জলবায়ু সংক্রান্ত, যেটা 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল। তাহলে যারা পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পারেননি তারা আমাদের এই ক্লাসটি করলেই পেরে যাবেন। তাহলে এই যে ক্লাসটি আমরা কষ্ট করে করাচ্ছি, অনেকের দূর দূরান্ত থেকে ক্লাসটি করছেন, আশা করছি ভালো লাগছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে একটি প্রশ্ন দিয়েছি, এটিও কিন্তু পত্রিকার পাতা থেকে, যে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি পদক পেয়েছে? বাংলাদেশ কতটি পদক পেয়েছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন যারা পারেন। দেখি কারা কারা পারেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ পদক পেয়েছে 10টি। মোট কতটি পদক পেয়েছে? 10টি পদক পেয়েছে। এবং এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার, একটু আপনারা লিখে নেবেন, দক্ষিণ কোরিয়ার, কারণ অনেকে মুখে মুখে ক্লাস করেন তাহলে হয়তো মনে থাকবে না। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। কোন শহর? বুসান শহরে এটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার বুসান শহর, হ্যাঁ, এই শহরে এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এবং সেখানে বাংলাদেশ সহ 26টি দেশ অংশগ্রহণ করে। কতটি দেশ? 26টি দেশ। 26টি দেশ অংশগ্রহণ করে। এবং এই আয়োজনটিও ছিল 26তম আয়োজন। কততম? 26তম আয়োজন ছিল এটা, এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। এবং এই সম্মেলনে বাংলাদেশ, মানে এই অলিম্পিয়াডে বাংলাদেশ স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ কিন্তু পদক জিতেছে। এবং সর্বমোট পদক পেয়েছে কতটি? 10টি। সর্বমোট 10টি পদক পেয়েছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই একটি আনন্দের বিষয়। তাহলে এটি কোন শহরে অনুষ্ঠিত হয়? দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। এই গুরুত্বপূর্ণ তথ্যটিও কিন্তু আমরা পত্রিকার পাতা থেকে কালেক্ট করেছি। আশা করছি আপনারা লিখে নিয়েছেন। থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরের প্রশ্ন, যে ঘোনাপাড়া সীমান্ত, আপনারা জানেন যে ইদানিং আমাদের সীমান্ত সংক্রান্ত যে তথ্যগুলো সেগুলো পত্রিকায় বেশি করে আসছে, মানে প্রায় প্রতিনিয়তই আসছে। কেন আসছে? কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নিয়ে যে একটা উত্তেজনা, সেটা কিন্তু মানে এখনো চলমান। তাহলে এর প্রেক্ষাপটে কিন্তু এই সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো পত্রিকায় নিয়মিত আসছে। তাহলে ঘোনাপাড়া সীমান্ত কোন জেলায় অবস্থিত এটা আপনাকে বলতে হবে। কোন জেলা? যারা পারেন তারা কমেন্ট করে জানাবেন, আর যারা পারেন না তারা আমার ক্লাসটি করলেই পেরে যাবেন আশা করছি। ঘোনাপাড়া সীমান্ত এটি হচ্ছে জয়পুরহাট জেলা, উত্তরবঙ্গের একটি জেলা। সেটি কোন জেলায়? জয়পুরহাট জেলায় অবস্থিত। কারণ সেখানেও বিএসএফ, মানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হচ্ছে বেড়া দিতে চাচ্ছিল, কিন্তু সেখানে বাংলাদেশের
যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সেটাতে বাধা দিয়েছে। ওকে, তাহলে মানে তাহলে দেখেন আমরা এটা দেখলাম যে ঘোনাপাড়া সীমান্ত কোন জেলায় অবস্থিত, এটি জয়পুরহাট জেলায়। এবং আরো এর পাশাপাশি কিন্তু আরো দুই একটি সীমান্তে উত্তেজনা চলছিল, যেমন চৌকা সীমান্ত আমরা জেনেছিলাম, এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। চৌকা সীমান্ত কোথায়? চৌকা সীমান্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ এটিও কিন্তু ইম্পর্টেন্ট যে চৌকা সীমান্ত কোন জেলা, চাঁপাইনবাবগঞ্জ। আরো অনেকগুলো সীমান্ত আছে, যেমন দহগ্রাম সীমান্ত। দহগ্রাম সীমান্ত হচ্ছে লালমনিরহাট জেলায়। কোন জেলায়? লালমনিরহাট জেলায় দহগ্রাম সীমান্ত। মনে রাখার চেষ্টা করবেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। বিলোনিয়া সীমান্ত আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, বিলোনিয়া ফেনী। বিলোনিয়া কোথায়? ফেনীতে। এগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আমরা আবারও বলে দিচ্ছি, ঘোনাপাড়া সীমান্ত হচ্ছে কোথায়? জয়পুরহাট। আশা করি পেরেছেন এবং লিখে নিয়েছেন। ওকে, তাহলে আমরা এই যে দেখেন অল্প সময়ে কিন্তু আমরা কষ্ট করে একদম বাছাই করে কয়েকটি পত্রিকা থেকে এই তথ্যগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি। আপনারা কিন্তু এই যে অযথা অনেক সময় লস্ট হইতো, আপনাদের 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, আবার পয়সা দিয়ে পত্রিকা কিনতে হইতো, তাই না? তো বিদ্যাবাড়ি কিন্তু এই জায়গায় একটা ইউনিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই জন্য কিন্তু মানে আপনারা মানে বিদ্যাবাড়ির সাথে থাকার চেষ্টা করবেন এবং আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে এরকম ইনফরমেশন নিয়ে আমরা নিয়মিত আসতে পারি। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, যে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে চলতি বছর বাংলাদেশ চীন, কোন কোন দেশ? বাংলাদেশ চীন কত বছর পূর্তি উদযাপন করবে? মানে বাংলাদেশ এবছর চীনের সাথে সম্পর্কের কত বছর পূর্তি উদযাপন করবে, এটা আপনাদেরকে বলতে হবে। দেখি কারা কারা পারেন। সময় মাত্র 2 সেকেন্ড, আপনাদেরকে বলতে হবে। 1 সেকেন্ড চলে গেছে, 2 সেকেন্ড চলে গেছে, 3 সেকেন্ড চলে গেছে। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি যে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে এই বছর বাংলাদেশ চীনের সাথে 50 বছর পূর্তি উদযাপন করবে। কত বছর? সবাই লিখে নেবেন। 50 বছর পূর্তি উদযাপন করবে 2025 সালে। কেন 50 বছর পূর্তি উদযাপন করবে? কারণ একটু বলে রাখি, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম কোন দেশ? ভুটান দিয়েছিল 1971 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী, তাই না? এই প্রসঙ্গে এই তথ্যটি বলে দিচ্ছি আর কি, যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ছিল ভুটান। আচ্ছা, এটি দিয়েছিল কে? ভুটান। আর সর্বশেষ স্বীকৃতি দিয়েছিল চীন, এবং সেটা 1975 সালে। সর্বশেষ স্বীকৃতি দিয়েছিল কে? চীন। স্বীকৃতি দিয়েছিল বা দিয়েছে চায়না বা চীন, এবং সেটা কত সালে? সেটা হচ্ছে 1975 সালে। এই চীন স্বীকৃতি দেয় 1975 সালে। 1975 সালে। তাহলে দেখেন ওইদিকে 25 আর এইদিকে 25, এই টোটাল কত বছর? 50 বছর। তাহলে চীনের সাথে বাংলাদেশ 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। তাহলে এই তথ্যটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু পত্রিকায় এসেছে এবং খুব ভালোভাবেই এসেছে। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু চীনে গিয়েছেন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করার জন্য, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে দ্বিপাক্ষিক বিষয়গুলো, সেগুলো নিয়েও কিন্তু তিনি কথা বলবেন। তবে আমরা মনে প্রাণে চাই যে তিস্তা চুক্তি হোক, কারণ তিস্তা চুক্তি হলে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে এটা ওভারঅল বাংলাদেশের জন্য ভালো হবে, এবং সেটা একটা মহাপরিকল্পনা। তিস্তা শুধু পরিকল্পনা না, এটাকে বলা হচ্ছে মহাপরিকল্পনা, মানে এর আওতায় অনেক কিছু থাকবে। আমরা চাই যে এই চুক্তিটি বাস্তবায়ন হোক এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক, দেশের অগ্রগতি হোক। আপনারা চান কিনা বলেন? আচ্ছা, আপনারা আমার বিশ্বাস অবশ্যই চান, কারণ দেশের স্বার্থে আমরা সবাই এক, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই তথ্যটিও দেখে ফেললাম যে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে চলতি বছর বাংলাদেশ চীনের সাথে 50 বছর পূর্তি উদযাপন করবে। এবং এরই সাথে আমরা কিন্তু পত্রিকার পাতা থেকে আমাদের এই ছোট্ট পরিসরে যে আয়োজনটি ছিল সেটি কিন্তু শেষ করে দিলাম, এবং আশা করি ভালো লেগেছে। এবং আপনারা আমাদের সাথে থেকে এভাবে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমাদের যে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে সেটিও এটাতে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, ইউটিউবে তো আপনারা আছেনই, পাশাপাশি অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলোতেও আপনারা কানেক্টেড থাকবেন।
আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করছি না, এবং আমরা নেক্সটে আরো এরকম সেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, এবং অন্যান্য যারা আছেন তাদেরকে শুভেচ্ছা।